সময় নাই, আমরা একটু তাড়াতাড়ি করতে হবে আজকে, যদিও এগুলা ছোট ছোট জিনিস। শেষ থেকে শুরু করবো, শেষ থেকে যেগুলো কমনলি থাকে এগুলা পড়বো। এটা কি হলো, এটা লেখে না। তাহলে মিজাজ মানে কি বলেন তো? হাম। হাম হয় কাদের? বাচ্চাদের বেশি হয়। তাহলে এখানে পজিটিভ এজেন্ট হলো আমাদের মিজেলস ভাইরাস। দরজাটা লাগাই না কেন? কই ভাইবা তো দিলেন না। ঠিক আছে, দরজা লাগাই আমাকে ফোন দিবেন। কেউ নাই। এটা 54। আচ্ছা, মেডিসিন দিল। ওরা দিল। আচ্ছা আমরা না আপনাদের না তো 54 মেডিসিন দিয়ে ফেলছে আর এটা গাইনি সার্জারিটা বেশি বেশি সময় লাগে এই জন্য। ওইটা মনে হয় কয়টাও নাই। এটা মিজেলস ভাইরাস। আচ্ছা মামুন ভাই বলেন তো আমাকে ইনকিউবেশন পিরিয়ড কোনটাকে বলি? হ্যাঁ সময়টা এটাকে বলি। আচ্ছা এখন তো দেখা যায় তো হয়ে গেছে। হ্যাঁ এখন কিছু শর্ট টার্ম শিখতে হবে, কারণ আপনি প্রেসক্রিপশন পাবেন, আপনি ফার্মেসিতে পাবেন, এখন এগুলো বুঝতে হবে। আগে শর্ট টার্ম গুলো। আচ্ছা সাইন সিম্পটম হচ্ছে এখানে আমরা একটা ভাইরাস জন্য আমরা বলছিলাম ভাইরাস কিছু কমন লক্ষণ আছে, তাহলে এগুলো তো থাকবে। মিজেলসে যেটা হয় রোগীর একটা প্রোডার্মাল ফেজ, আমরা ওইটাকে বলছি এটা একটা রোগ শুরু হওয়ার আগে দেখা যায়, মানে প্রকৃত লক্ষণ পাওয়া যায়, প্রকাশ পাওয়ার প্রোডার্মাল ফেজ, ডর্মাল ফেজ বলে। আচ্ছা যাই হোক, ওইদিকে আমরা না করি। সাইন সিম্পটম প্রথম দিকে হচ্ছে রোগী যেটা এখানে সি দিয়ে একটা কথা, কাফ, করাইজা, কনজাংটিভাইটিস। আচ্ছা এই জিনিসগুলো আমি কাফ মানে তো বুঝতে পারছেন কাশি হবে, করাইজা মানে নাক দিয়ে পানি পড়ে সেটাকে বলি। কনজাংটিভাইটিস চোখ লাল, কনজাংটিভার ইনফ্লামেশন হয়, কনজাংটিভাইটিস। তাহলে এখানে তিনটা জিনিস থাকবে। এক নাম্বার হচ্ছে থাকবে নাক দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে পানি পড়বে, কনজাংটিভাইটিস চোখ লাল। তাহলে এই তিনটা জিনিস ঠিক আছে। আচ্ছা করাইজা মানে নাক দিয়ে সময় নাক পানি পড়বে বা চোখ দিয়ে পানি পড়বে, এটা এই টার্মটাকে করাইজা। আর কনজাংটিভাইটিস মানে
চোখ লাল হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, কনজাংটিভা আছে না, কনজাংটিভাটা লাল হয়ে যাওয়া, আর হচ্ছে কাফ। এই তিনটা থাকবে। হ্যাঁ এক। আচ্ছা এগুলো হচ্ছে আমি প্রথম কয়েকদিনের লক্ষণ, এক থেকে 3 বা 1 থেকে 4 দিন এই লক্ষণগুলো। আর কি কি থাকবে? ফিভার থাকবে, তারপরে ম্যালেজ থাকবে। ম্যালেজ মানে কি? হ্যাঁ শরীর ব্যথা করা, ফিভার। এইটা গেল 1 থেকে 4 3 দিনের লক্ষণ। এগুলো দিয়ে শুরু হবে। আরেকটা জিনিস আমরা পাবো 4 ডেজ, মানে এই 3 দিন পার হওয়ার পর গিয়ে আমরা একটা কপ্লিক স্পট। টার্মটা হচ্ছে কপ্লিক স্পট। এটা হচ্ছে আপার, সেকেন্ড অথবা থার্ড মোলার। প্রথম দুইটা হচ্ছে ইনসিস্টেন্স, মানে মোটামুটি এইদিকে আমরা দেখি উপরে দাঁতের গোড়ায়। এটাকে বলা আপার মানে উপরে, আপার, সেকেন্ড or থার্ড মোলার টিথ, TEAS। আচ্ছা টিথ এর কি হবে? জাস্ট নাড়িটার মধ্যে, নাড়ির উপরে দেখবো একটা স্পট দেখা। কি রকম হবে? কপ্লিক স্পটটা আমরা মাঝখানে সাদা, মানে মাঝখানের চারদিকে লাল হয়ে যাবে। তাহলে মাঝখানে হচ্ছে এই মাঝখানের অংশটা, আর দিকে হবে লাল। এই টার্মটা এরাইথেমেটাস, চারদিকে লাল হয়ে যাবে আর মাঝখানে সাদা। তাহলে আমরা যদি দাঁতের মাঝখানে সেকেন্ড থার্ড মোলার যেটা আছে তার উপরে মাড়ির উপরে যে আমাদের মিউকোসাটা আছে, জাস্ট এই মানে উপরের দাঁত এইদিকে দাঁত, উপরের দাঁতের উপরে, দাঁতের গোড়ার উপরে লাইট মেরে দেখ এরকম একটা জিনিস দেখ। চারদিকে লাল স্পট একটা দেখা যাবে, লাল হয়ে আছে মাঝখানে সাদা। ঠিক আছে, তাহলে আমরা এই কপ্লিক স্পট দেখা সেটা মিজেলস মানে এই সাইনটা দেখলে আমরা এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি। এটা একটা সাইন আর কি মিজেলস, এটা থাকবে। এটা থাকলে নিশ্চিত। ঠিক আছে, বাকি তো এগুলো তো থাকবে, ফিভার, ম্যালেজ এগুলো। ঠিক আছে, আর কি থাকবে? এই 4-5 দিন পর থেকে শরীরে র্যাশ দেখা যায়। শরীরে কি দেখা যায়? র্যাশ দেখা যায়। কয়দিন পর? জ্বর শুরু হওয়ার 4 বা 5 দিন পর থেকে র্যাশ দেখা যাবে, এবং এটা ফেসের দিকে শুরু হবে, মানে মুখে শুরু হবে এবং আস্তে আস্তে মিটে, মানে হাত পায়ের দিকে যাবে। এইটা এইরকম র্যাশটা হচ্ছে এরকম হবে না, ওই যে পক্সের মতো হবে না। পক্সের শুরুতে যেরকম ছিল এখানকার ইয়াগুলো একটা মবিলিফর্ম। না বর্ণের মতো এত হ্যাঁ ছবিটা এটা আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। মবিলিফর্ম র্যাশ, মিজেলস সার্চ দিলে আসবে মোটামুটি। এই ছবিগুলো আমি ডাউনলোড করে নাহলে দেখানো যায়। তাহলে র্যাশটা বলতেছি দিন পরে শুরু হবে। আচ্ছা এই
এখন আমরা কিছু কমপ্লিট টার্ম বলে এটা কোটারে এটা ARY বললাম প্রথমে ফেস যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল সাইন সিম্পটমের সাথে সময় কমপ্লিকেশন নিয়েও আসতে পারে, মানে জটিলতা যেগুলো আছে রোগী আসবে, কিন্তু সবচেয়ে কমন আমরা কমপ্লিকেশন গুলো আমরা পড়ি। কমন জটিলতা নিউমোনিয়া আর হলো এই দুইটা জিনিস আর কি কমপ্লিকেশন এনকেফালাইটিস হয়। এনকেফালাইটিস ওইদিন বলছিলাম টার্মটা, কার মনে আছে? চলে ডায়রিয়া এটা নিয়ে সাথে এটা এনকেফালাইটিস মানে মেনিনজাইটিস এটাকে আমরা বলি মেনিনজাইটিস, কিন্তু মেনিনজাইটিসের ভিতরে যদি ঢুকে যায় সেটাকে আমরা বলি, ঠিক আছে। হ্যাঁ, এটা জটিল বলে খারাপ আর এত দূর পর্যন্ত যাওয়া মানে মিজেলসে এত দূর যাওয়াটা মোটামুটি মনে রাখলে হবে। এই দুইটা এগুলো নিয়েও আসে। হ্যাঁ, নিউমোনিয়া, ডায়াবেটিস, এনকেফালাইটিস হচ্ছে ব্রেনে যদি ইনফেকশন হয়, ব্রেনে মানে ইনফেকশনটা যদি ব্রেনে চলে যায় তখন ব্রেন ইনফেকশন। ব্রেন ইনফেকশন হলে কি নিয়ে আসতে পারে রোগী? মাথা প্রচন্ড। হ্যাঁ, ব্রেনের ইনফেকশনের কিছু আছে, একবার মাথা ব্যথা থাকবে অথবা নিয়ে আসতে পারে, খিঁচুনি নিয়ে আসতে পারে। তারপরে হচ্ছে নেক রিজিডিটি মানে তার থুতনিটা এখানে লাগাতে পারবে না, ব্যথা পাবে। এটা রিজিড মাসলগুলো আছে শক্ত হয়ে যায়, ঠিক আছে। এটাকে বলা হয় নেক রিজিডিটি। এটা আমরা আরো কয়েকটা পাবো, যেমন মেনিনজাইটিস রোগ, এনকেফালাইটিস এগুলোতে পাবো। হ্যাঁ, নেক রিজিডিটি। আচ্ছা, মানে এনকেফালাইটিস যদি হয় একটা লক্ষণ নিয়ে আসতে পারে। তাহলে আমি কি বললাম মিজেলসটা হয় মিজেলস ভাইরাস দিয়ে 6 থেকে 19 দিন পর্যন্ত হতে পারে। আচ্ছা, সাধারণত বাচ্চা যদি এটা হয় অ্যাডাল্টদের। আচ্ছা, এখানে আমি বলি এখানে আমাদের বাচ্চাদের সাধারণত 15 মাস পর্যন্ত মিজেলস হওয়ার কম, মানে বাচ্চা 9 মাস পর্যন্ত মিজেলস হওয়ার সম্ভাবনা। কারণ এই মিজেলসের যে অ্যান্টিবডিটা আছে এটা ওই বাচ্চার মায়ের পেট থেকে এই ভাইরাসের বিরুদ্ধে আমরা ভ্যাকসিনের মাধ্যমে যে অ্যান্টিবডিটা দিব এটা বাচ্চাটা তার মায়ের পেট থেকে নিয়ে আসে। যদি তার মা আগে থেকে এই রোগে ইমিউনাইজ থাকে, কথা বুঝছেন, মায়ের হাতে ছোটবেলায় ছিল অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, অথবা মা কি করছে আগে ভ্যাকসিন দিচ্ছে, এইরকম হলে এই বাচ্চাটা 9 মাস পর্যন্ত আমাকে কোনো মিজেলসের ভ্যাকসিন দিতে হবে না, ঠিক আছে। এবং হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এখন ইদানিং হচ্ছে হয়তো মা ভ্যাকসিন নেয় নাই অথবা মায়ের ইমিউনিটিটা কম ছিল, এইজন্য এখন হচ্ছে। আচ্ছা, এটা কি কমপ্লিকেশন?
না, এটা ভাইরাস জনিত রোগ। এখন এটা যে কোনো জায়গায় হতে পারে, রিয়ানা। বাতাসের মাধ্যমে এটা ছড়ায়। আচ্ছা, মোড অফ রেসপিরেট, এটা কিভাবে ছড়ায়? বাতাসের মাধ্যমে, ড্রপলেট। বাতাসে যে ইয়াগুলো বেরেন, তো ড্রপলেটের মাধ্যমে যখন হাঁচি দেয় বা ইয়া করে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়। এটা হচ্ছে সোয়াসের রোগ, এবং বাচ্চাটাকে আইসোলেশনে রাখে, মানে ওই বাচ্চা আলাদা। ঠিক আছে। আচ্ছা, ট্রিটমেন্ট আমরা কি করি? রোগী যদি নিউমোনিয়া, ঠিক আছে। এক। 2 নম্বর কথা হচ্ছে মিজেলসে যেটা হয়, মিজেলসে ভিটামিন এ দেওয়া হয়। ভিটামিন এ ক্যাপসুলটা ইমিউনিটি বাড়ার জন্য দরকার হয়। মিজেলস হয়ে গেলে তখন থেকে যখন বাচ্চাটা ভালোর দিকে থাকে, তখন আমরা ভিটামিন এ ক্যাপসুল দিই। এটা আমরা কিভাবে দিই? যদি 6 মাসের কম, তাহলে আমরা দিব 50,000 ইউনিট ট্যাবলেট। 50,000 ইউনিট। এটা দেওয়া হয় 0-1 ডে। মানে আজকে দিব, একদিন পর, মানে কালকে দিব, আর 14তম দিনে দিব। আচ্ছা, এখন যদি 6 মাস হয়, সেই ক্ষেত্রে আমরা দিব 1 লাখ। ডিউরেশন একই। যদি 1 বছরের বেশি হয়, তাহলে আমরা দিব 2 লাখ। এই জায়গাটা আরেকটু 6 মাসের থেকে 5 মাসের কম। হ্যাঁ, 6 মাসের যদি কম, তাহলে আমরা দিব 50,000 ইউনিটের ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যায়। 14 কি দিতে 6 মাস ট্যাবলেট। এটা কি 0তম ডে? হ্যাঁ, না, ডিজমারিস বলতে 1 বছর না স্যার। 0তম ডে মানে হলো, মনে করেন আমি যেদিন শুরু করি, 0তম ডে। আজকে শুরু করলাম, আজকে 0, তাহলে 0তম ডেসে আমি দিয়ে দিলাম। তারপরে 1 ডে, পরের দিনে আবার 14তম দিনে দিব, থেকে 14। এটা হয়তো এরকম ফর্ম পাওয়া যায় যে পানিতে গুলে খেয়ে ফেলতে পারবে, ট্যাবলেট আছে। হ্যাঁ, এই বিভিন্ন ফর্ম আছে। আচ্ছা, এটা হলো আমরা যদি নিয়ে আসি, ডায়রিয়া নিয়ে আসি, ঠিক আছে। এগুলো তো আমরা শিখছি আগে। এই মোটামুটি এগুলো। আর হচ্ছে আমরা প্রিভেনশন ইজ বেটার কিউর। তাহলে প্রিভেনশন কিভাবে করে? এক তো বললাম যে 9 মাস পর্যন্ত মায়ের কাছ থেকে অ্যান্টিবডি আসছে, দরকার নাই। 9 মাসে গিয়ে একটা, আর হচ্ছে 15তম মাসে। এটা কি ভ্যাকসিন? মিজেলস ভ্যাকসিন। এটা এমআর ভ্যাকসিন হিসেবে পাওয়া যায়, এমএমআর হিসেবে এখন আছে। হ্যাঁ, এইরকম আর কি। আবার মিজেলস ভ্যাকসিন আলাদা করে দেওয়া। ওইটা হচ্ছে ইপিআই শিডিউল, যেটা আপনারা একটা কাজ করবেন, গুগলে সার্চ দিন ইপিআই শিডিউল। এটা লিখে সার্চ দিবেন। ইপিআই মানে প্রোগ্রাম অন। হ্যাঁ, এটা ওই যে আমাদের যেটা চলতেছে দেশে, একদিনে সবাইকে এইটাকেই বলা ইমিউনাইজেশন। এটা একটা শিডিউল আছে। এটা আপনি চলে আসবে, পেজটাতে দেওয়া আছে কখন থেকে শুরু হবে।
EPI EPI শিডিউল। যে ভ্যাকসিন গুলো তার মধ্যে যেটা দেওয়া বাইরে শিডিউলে যেটা থাকে এটার বাইরে কি আবার মেট্রিক আবার দিতে হয়? না, ওই এমআরপি রিজেক্টটা এরকম ভাবে দেওয়াই 9 মাস 15 মাস আছে দেওয়া হলো বা রিসেন্টলি আবার আরেকটা আপনারা কি আবার হয়তো নাকি একবার দেওয়া হয়েছে আবার দেওয়া হলে এখন দিতে পারে বুস্টার ডোজ। তাছাড়া এমনি দরকার। হ্যাঁ, যে ভ্যাকসিনের বাচ্চাদের ওরা অন্যগুলো ইউজ করে মানে ফলো করে হ্যাঁ হ্যাঁ অনেক সাথে যদি মনে করেন যে না খায় প্রবলেম তো হবে। এগুলো তো আপনার প্রিভেন্ট দেওয়া হচ্ছে সব, মানে বাচ্চাটার প্রিভেনশনের জন্য। ভ্যাকসিন না নিলে তো এখন সমস্যা, কারণ এখন নাও হইতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। যদি সে বেঁচে যায় প্রতিরোধ ব্যবস্থা নিতে আজকে একটা দিবে তো কালকে একটা দিবে মানে একদিন পর। আর 14 দিন মানে আজকে যদি প্রথম দিন হয় কালকে এক লিখছি না মানে দ্বিতীয় দিন একটা খাবে আর একটা খাবে কবে 14 দিন। ঠিক আছে নিচেগুলো সব সেম। রোগ হয়ে গেলে তো আর যাবে না, তাহলে ওর অ্যান্টিবডি আছে, অ্যান্টিবায়োটিক হয়ে গেল, অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিবডি গুলো তো ঢুকেই গেল, এখন আর দরকার নাই। কিন্তু পরবর্তীতে যদি আবার হচ্ছে মিজেলস, তার মানে তার অ্যান্টিবায়োটিক পরিমাণ তৈরি হয় নাই, এর জন্য পরবর্তীতে লাগতে পারে বুস্টার। 6 মান্থ থেকে 1 বছর এগুলো সব সেম না একই সময়? হ্যাঁ হ্যাঁ 6 থেকে 1 বছর পর্যন্ত সময়। আর 6 এর নিচে 1 মাস 2 মাস 3 মাস এগুলা হচ্ছে। এই হলো আচ্ছা, এখন আমরা আসি এটা কি পোলিও এখন আছে না বাংলাদেশে এখন নাই। কারণ কি পোলিও আবিষ্কার করতে পোলিও ভাইরাস, এটার কয়েকটা 1 2 3, তবে এই 1টা দিয়ে আমার বেশি হয় আর কি, মানে টাইপ আছে টাইপ 1, তারপরে হলো টাইপ 2। আদন দিছে না নেই না, ঠিক আছে। এইটা দিয়ে হচ্ছে বেশি হয় এই এটা ইনকিউবেশন পিরিয়ড, এটা ভেরি করে, অনেক ভেরি করতে পারে। days to month মানে তাড়াতাড়িও আবার কয়েক মাস তাই ওটা কমনলি হয় না 6 days to month মানে কয়েকদিনের মধ্যেও প্রকাশ দিতে পারে, আবার 1 মাস করে হইতে পারে। এগুলা পোলিও ভাইরাসটার যেমন ডেঙ্গু ভাইরাস আমরা করছিলাম 4টা। এটা আচ্ছা, এখন আসি আমরা এটা ভাইরাস ইয়া করে অ্যাটাক করে।
ঢোকে কোন দিক দিয়ে? বলতে পারবেন? হ্যাঁ, ফিকো ওরাল রুট। ক্যাটস না, রেবিস হইতে পারে, রেবিস। হ্যাঁ ওইরকম হইতে পারে। ফিকো ওরাল রুট মানে ভাবে শরীরে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবেশের রাস্তা ওরাল, পায়খানা অথবা ওরাল। আচ্ছা, এটা হচ্ছে মোড অফ রুট। এইটা কথা। এখন আমরা আসি যে আমি একটু জিনিসটা বুঝাবো। আচ্ছা, গতদিন আমরা একটা আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন মনে আছে? কি হয় আসলে? এখানে কি আপার এটা বন্ধ করে দেবে। হ্যাঁ, ওটা কোন টিটেনাস। হ্যাঁ, টিটেনাস। আমরা পড়তেছিলাম যে মানে একটা বস কি করে নিচের কর্মচারীদের কন্ট্রোলে রাখতে চায়, বেশি তারা নাশানাশি না করে, অভিযোগ গন্ডগোল না করে। এইখানেও একই হয়। আপার মোটর যে নিউরনগুলো আছে এর মধ্যে একটা কি করে দিবনা দেয়, আবার আরেকজন শান্ত করে। মানে যেন দুইটা ব্যালেন্স। এখন আমরা ইয়াতে পড়ছিলাম, টিটেনাসে পড়ছিলাম যে বন্ধ করে দেয়, মানে ওর কাজ বন্ধ করে দেয় কে? টিটেনাসের যে তখন এইটা বেশি কাজ করে। কাজ করার কারণে কি হয়? অ্যাক্টিভিটি বেড়ে যায়, মাসল কন্ট্রাকশন। আচ্ছা, এই যে পলিওমাইলাইটিস যেটা আছে তার উল্টা কাজটা কি? ও গিয়ে এই লোয়ার মোটর বন্ধ করে দেয়। তাহলে এইটা যদি বন্ধ হয়, লোয়ার মোটর নিউরন বন্ধ হয়, তাহলে কিন্তু ওই মাসেলের যে কন্ট্রাকশন এটা আর হবে না। তাহলে এখানেও প্যারালাইসিস। ওইখানে প্যারালাইসিসটা হচ্ছে স্পাস্টিক, মানে মাসেল বেশি কন্ট্রাকশনের কারণে পা নড়াতে পারে না, এই অংশটা। আর এইখানে হচ্ছে কি মাসেল বেশি রিল্যাক্স হয়ে যায়। হ্যাঁ, রিল্যাক্স হয়ে যাওয়ার কারণে নড়াচড়া করতে পারে। মানে আমরা যে পা নড়াচড়া করি, সবগুলো নিয়ন্ত্রণ করে কি? মাসেল কন্ট্রাকশন হলে আমি এটা নড়ালে আমরা এই মাসেল, ঠিক আছে না? এখন এই মাসেল যদি কন্ট্রাক্ট করতে না পারে, শক্তি না থাকে, কি হবে? এই হাতটা ঠিক হয়ে যাবে। তাহলে এই পলিওমাইলাইটিসে এই লোয়ার মোটর নিউরনটাকে কি করে বন্ধ করে দিলে এই মাসেল টোন আছে, একটা আছে না, মানে টান বলে দিতে, টানটা নষ্ট হয়ে গেলে মাসলটা কন্ট্রোল হয়ে যাবে। হ্যাঁ, এইটাকে বলা হয় প্যারালাইসিস, সিট। আর ওইটা হচ্ছে স্পাস্টিক, স্পাজম হয়ে যায়, স্পাস্টিক। তাহলে এটা হচ্ছে। আচ্ছা, আমরা এখন পারমালাইটিসের কিছু টাইপ আছে। একটা হলো অ্যাসিম্পটোমেটিক, দুই নাম্বার হলো সিম্পটোমেটিক, তিন নাম্বার। আচ্ছা, সিম্পটোমেটিক এর কিছু ভাগ আছে না, পারমালাইটিসের টাইপস অ্যাবর্টিভ। তারপরে বি নাম্বার হলো না ওটা তো ভাইরাসের টাইপ, আর এটা পোলিও রোগটা তার টাইপ। এটা আবার হচ্ছে স্পাইনাল কর্ড হতে পারে, স্পাইনাল হতে পারে। দুই নাম্বার হচ্ছে
বালবার, 3 নাম্বার হলো পন্স। এই জায়গাগুলো ব্রেনের প্যারালাইটিক, বাকি অন্য জায়গায় তো। হ্যাঁ না, এবিসি হলো 2 আর রোমান যে 1 2 3 এটা কি এর বুঝাবো। আচ্ছা, অ্যাসিম্পটোমেটিকটাই বেশি থাকে, 90 to 95% অ্যাসিম্পটোমেটিক থাকার পরে ভালো হয়ে যায় ভিতর থেকে। আচ্ছা, সিম্পটোমেটিকে বলতে আমরা যে সিম্পটোমেটিকের মধ্যে অ্যাবর্টিভ আর হচ্ছে নন প্যারালাইটিক, এগুলোতে আমরা সাধারণ ভাইরাস ইনফেকশনের যে সমস্ত থাকে এগুলো পাবো। আর নন প্যারালাইটিক দিয়ে আসতে পারে, হ্যাঁ মাসেল উইকনেস আসে। আর মেনিনজাইটিসে কিছু নন প্যারালাইটিক যেমন হচ্ছে যে নেক রিজিডিটি বললাম না একটু আগে, রিজিডিটি, এটা ওই নন প্যারালাইটিক আমরা পাবো। মেনিনজাইটিসের মানে যাচ্ছে ব্রেনের দিকে বা ভাইরাসটা যাচ্ছে নন প্যারালাইটিক, এখান থেকেও ভালো হয়ে যেতে পারে আমার পরবর্তী যে প্যারালাইটিক ডেভেলপ করতে পারে। হ্যাঁ মানে এগুলা হচ্ছে লিখে যাই অ্যাবর্টিভ আর নন প্যারালাইটিক, এই দুইটাতে যেমন এই যে symptoms like other disease muscular headache malaise neck rigidity যেমন meningitis এর ক্ষেত্রে যে সাইন থাকে এগুলোও থাকতে পারে, মানে এই পর্যন্ত। আর প্যারালাইটিক গেলে যে সেটা ওই নিউরনকে ঠিক আছে প্যারালাইটিক। তাহলে প্যারালাইটিকে আমরা স্পাইনাল মানে হচ্ছে আছে এটাকে যদি আক্রমণ করে আমরা বলবো স্পাইনাল। পন্স
বালবারটা হচ্ছে মেডুলা যেটা আছে ওইটাকে বালবার এরিয়া বলে। তারপরে হচ্ছে পন্স। আমাদের পশ্চাৎ কয়টা অংশ বলে? দুইটা। আরে না, মস্তিষ্ককে কয় ভাগ করে? তুমি একটু রিভাইজ দেই না এই প্রশ্ন দেখি। মস্তিষ্ক কয় ভাগ করে? হ্যাঁ, 3 ভাগ। কি কি? আচ্ছা, পশ্চাৎ ভাগের কয়টা? 3টা। হ্যাঁ, পঞ্চ আরেকটা কি? বড় অংশটা তো। আরে না, হাইপোথ্যালামাস তো অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। সেরেবেলাম আছে। হ্যাঁ, সেরেবেলাম আছে তো। যাই হোক, এই সিনেমাটা হবে না। সি নাম্বারের এটা আলাদা। সি নাম্বার হচ্ছে প্যারালাইসিস। তাহলে প্যারালাইসিস হতে পারে। হ্যাঁ, স্পাইনাল কর্ডে আক্রমণ করলো। তাহলে স্পাইনাল কর্ডে যে স্ট্রাকচারটা আক্রমণ করবে তার নিচে প্যারালাইসিস। বালবার হতে পারে। পন্সে আমাদের কি থাকে? রেসপিরেটরি সেন্টার। মানে আমাদের যে শ্বাস-প্রশ্বাস নেই সেটা কোথায় থাকে? পন্সে থাকে। মেডুলাতেও কিছু অংশ থাকে, এটা মিলেই থাকে। এইটা আক্রমণ হলে কি হবে? রোগী কি নিয়ে আসবে? তার যদি রেসপিরেটরি মাসলগুলো প্যারালাইসিস হয়ে যায়, মানে ডায়াফ্রাম, ইন্টারকোস্টাল মাসল, ভোকাল কর্ড এখানে, এগুলো যদি প্যারালাইসিস শ্বাস নিতে পারবে না। তাহলে পন্স বা মেডুলা আক্রান্ত হয়, রোগী মারাও যেতে পারে। তখন আইসিইউ। মানে প্যারালাইসিস আবার এমন হতে পারে যে যেকোনো একটা পা অথবা একটা হাত প্যারালাইসিস নিয়ে আসতে পারে। তাহলে সাধারণত যে 5 বছরের নিচে তাদের লোয়ার লিম এর যেকোনো একটা পা প্যারালাইসিস নিয়ে আসতে পারে। 5 বছরের উপরে। হ্যাঁ, ওই যে মাসলগুলো ঠিকমতো কাজ করে, বাঁকা হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। তাহলে 5 বছরের নিচে হলে আমি বললাম যে নিচের দিকে আর কি পা দুইটা প্যারালাইসিস, পা একটা বা সাধারণত সিমেট্রিক হয়। সিমেট্রিক মানে যেকোনো একদিকে, বুঝছেন? আর 5 বছরের উপরে হলে সেটা সাধারণত হাতের প্যারালাইসিস নিয়ে আসে। অ্যাডাল্ট যারা আছে আমাদের মতো সাধারণত এই দিকে যেকোনো একদিকের স্ট্রোকের মতো নিয়ে আসবে। ঠিক আছে, এগুলো না স্ট্রোক না স্ট্রোকের মতো নিয়ে আসবে, যেকোনো একদিকের দুর্বলতা নিয়ে আসবে। আচ্ছা, আর যদি পন্স হয় মেরুদণ্ডে হয় তাহলে রোগী শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। হ্যাঁ, শ্বাসকষ্ট নিয়ে কেন আসবে? তার রেসপিরেটরি মাসল যেগুলো শ্বাসকষ্ট নেওয়ার জন্য বেশি জড়িত, তার ভিতর ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে গেলে কষ্ট নিয়ে আসবে, এমনকি মারাও যেতে পারে। তাহলে প্যারালাইসিস বললাম যে কি সাইন সিম্পটম আসতে পারে। হ্যাঁ, এগুলো আর লিখলাম না। আচ্ছা, প্যারালাইসিস যখন হয়ে যাবে এমনিতে যেগুলো আছে অ্যাবর্টিভ বা প্যারালাইটিক যেগুলো ধীরে ধীরে ভালো হয়ে যায়। আর জাস্ট সাপোর্টিভ কিছু ট্রিটমেন্ট আবার এই ইউনিয়নে বুঝতে পারছেন, বেড রেস্ট দিতে হবে, জিনিস খেয়াল রাখতে হবে। যখন আমরা ধারণা করব যে তার পোলিও হয়েছে, তাকে ইনজেকশন দেওয়া যাবে না, মাসকুলার ইনজেকশন দেওয়া যাবে না। তারপর আর্লি মুভমেন্ট করা যাবে। ধরে নিলাম যে হইছে, হাঁটাহাঁটি করবে, ফুল রেস্টে থাকবে। করলে কি হবে? প্যারালাইসিস হওয়ার চান্স, মানে প্যারালাইসিস যাওয়ার কিছু ফ্যাক্টর আছে। এখানে হচ্ছে মেল
মানে ছেলে ছেলেদের ক্ষেত্রে আমরা হচ্ছে আর্লি যদি মুভমেন্ট হওয়ার আমি ডায়াগনোস করলে তার পোলিও, এখন দেখা গেল সে মুভমেন্ট করতেছে, চলাফেরা চলছে, রেস্ট নাই, সেই ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো ওই প্যারালাইসিসকে অ্যাগ্রাভেট করে, প্যারালাইসিসকে আরো নিত করে। হ্যাঁ, বাড়ি নিতে। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া এগুলা থেকে বিরত। আচ্ছা, প্যারালাইসিস হয়ে গেলে আমরা করব, প্যারালাইসিস হয়ে গেলে যদি রেসপিরেটরি প্যারালাইসিস আইসিইউ, হ্যাঁ। আর যদি এমনি প্যারালাইসিস কোনো একটা লিম্ব প্যারালাইসিস নিয়ে আমাদের ফিজিক্যাল মেডিসিনে তারা থেরাপি দিয়ে যতটা শক্তি নিয়ে আসতে পারে এরকম থেকে। ঠিক আছে। তবে আল্লাহর ভ্যাকসিন আবিষ্কারের ফলে পোলিওমাইলাইটিস যেগুলো আর নাই, না থাকার মানে এখন নাই বলতে অনেক WHO তো পোলিও ইরাডিকেট করতেছে আমাদের দেশ থেকে। ওরা WHO ঘোষণা বাংলাদেশ পোলিও মুক্ত 100%। তারপর চিকেন পক্স আমরা বলছি না, তো আরেকটা পক্স ছিল না আগে মনে হয় গুটি বসন্ত, কিন্তু এটাও কিন্তু ইরাডিকেটেড। মানুষ অনেক তো এইটার ওইটা এখন আর নাই। আচ্ছা, এটা আমরা প্রিভেনশন করবো কেমনে? প্রিভেনশনের জন্য আমরা পোলিও ভ্যাকসিন, এটা ওই এপিআই কিভাবে দেয়, একটা আছে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, এখন তো আইপিভি ব্যবহার হচ্ছে, আইপিভি ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, এগুলা ডোজগুলো ওই ইপিআই শিডিউলটা থেকে দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে। আইপিভি, হ্যাঁ আইপিভিটা এখন বেশি ব্যবহৃত হচ্ছে, মানে আমাদের দেশে এখনো ওপিভিটাই আছে, ওই যে মুখে এক ফোঁটা দেয় না, এইটাই ওরাল পোলিও। ছোটবেলায় দিছিল যে, হ্যাঁ এটা পোলিও। এগুলা কিছু আছে লাইভ ভ্যাকসিন, কিছু আছে হ্যাঁ লাইভ ভ্যাকসিন, এখানে কিছু লাইভ আছে আর ডেট আছে। তো ডেটের মধ্যে এখানে আমাদের লাইভটাকে আমরা বলি সেবিন, আর ডেটটাকে সল্ক ভ্যাকসিন বলি। এগুলো নাম আগে এমনি জেনে রাখেন, এগুলো দরকার নেই এখন। ডেটটা কি? মানে ডেটটা হচ্ছে যে আপনার ডেট করে এটা কার্যকরী ক্ষমতাটা কি, যে ইমিউনাইজেশনটা তো হচ্ছে না, হবে তো, কেন হবে না? আচ্ছা, এখানে আমাদের বডি যেটা হয়, বডিতে আমরা তো ফরেন বডিটা ঢুকাচ্ছি, ফরেন বডি যখন চিনে ফেলে আমাদের মানে ইমিউন সিস্টেম, তখন তারা অ্যান্টিবডি তৈরি করে। তো এখন যদি আমি করি পোলিও ভাইরাসটা পুরোটা ঢুকে না দিয়ে পোলিওর ভাইরাসের একটা মনে করেন সেল ওয়াল নিয়ে ঢুকাই দিলাম, তাহলে ওই একই জিনিসই তো গেল। তো এইটাতে আরো আমার সুবিধা বেশি, কারণ লাইভটা দিলে ওইখান থেকে আবার ইনফেকশন হওয়ার চান্স। মানে এই ক্ষেত্রে স্যার এটা মানে এই একটা মানে যুক্তিটা এরকম না যে যদি আমি যে ভ্যাকসিন গুলো, এই ভ্যাকসিন গুলোকে যদি লাইভ ঢুকানো হয়, তাহলে এটা বডিতে আসলে ইমিউনাইজেশনের পরিবর্তন সেটা অ্যাটাক করতে পারে, সম্ভাবনা আছে। হ্যাঁ, সেই জন্য লাইভটা এখন ব্যানে বাদ দিচ্ছে ধীরে ধীরে, অ্যাটাকের সম্ভাবনা আছে। আর সল্ভটাতে তো সম্ভাবনা নাই, কারণ এটা ডেড অংশটাই আমি ঢুকাচ্ছি, ভ্যাকসিন গুলো এরকম। এটা বুঝছেন তো বিষয়টা? ধরেন এরকম হইলো যে আমি একটা ভাইরাস পুরাটাই ঢুকাই দিলাম, যেমন মিজেলস কিন্তু ভাইরাস, লাইভ ভাইরাস ঢুকছে, ঢোকার পরে ভাইরাস মরে যায়, অ্যান্টিবডি তৈরি হয়, বডি ইমিউন হয়ে যায়, এটা একটা। তো এইরকম করে লাইভ ভ্যাকসিনটা কাজ করে আর কি, লাইভ একটা ভাইরাস ঢুকে দেওয়া হলো। লাইভ এবং ডেথ, এক্ষেত্রে ডেথটা শুধু কি পোলিওর ক্ষেত্রে হয় না, অন্য ইয়াতে হয়, অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রেও কি লাইভ ডেথ আছে। হ্যাঁ, লাইভ অ্যাটেনুয়েটেড। হ্যাঁ, করোনা ভ্যাকসিন মনে হয় ইয়া দিচ্ছে। আচ্ছা স্যার, করোনা ভ্যাকসিন কি আসলে কার্যকর হচ্ছে? এতগুলো যে নিউজ আসছে যে ইন্ডিয়াতে মারা গেছে, ইসরায়েলে মুখ বেঁকে গেছে, যাদেরকে দিচ্ছে তাদের না, কিছু সাইড ইফেক্ট আসতেছে, সাইড ইফেক্ট হচ্ছে অনেক, সেজন্য
মানে এটা তো এত তাড়াতাড়ি আসলে একটা ভ্যাকসিন তো 100% ইয়া হয় না, এগুলো ট্রায়াল এখনো চলতেছে, স্যার এগুলো তো আসলে ব্যবসার কারণে প্রতিযোগিতা করে ট্রায়াল করতেছে আর কি। অ্যাকচুয়ালি এখনো এরকম ভাবে যে একটা ওষুধ তৈরি হতে কয়েকটা ট্রায়াল হয়, ট্রায়াল হতে হতে তারপরে সে একবারে মানে হয়। তো যাই হোক, এটা স্যার লাইফ মানে ভাইরাসটা সরাসরি ঢুকে, হ্যাঁ হ্যাঁ, আর ডেট মানে বুঝলাম এর মানে ভাইরাসটা মেরে আর কি, ভাইরাসটাকে মারা হবে, অথবা ভাইরাসটার ওয়ালের একটা অংশ নিবে, ওয়ালের অংশ নিলেও একই জিনিস, ওইটাকে আমার বডি চিনবে। এই এগুলো ভ্যাকসিনের কিছু ইয়ে আছে, ক্লাসিফিকেশন আছে। আচ্ছা এইটা গেল। কমপ্লিকেশনের মধ্যে আমি ওগুলো বলছি, ওই যে প্যারালাইসিস হইতে পারে অথবা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে, এগুলো একই জিনিস, ঘুরে ফিরে একই জিনিস আসবে। আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি শেষ করব। বাকি যে যেটা হুপিং কাপ আর ডিপথেরিয়া, এগুলো আসলে আমাদের নাই, নাই বলতে এখন হয় না বলতে গেলে। এই জন্য দেখা গেছে আমাদের বইগুলোতে পেডিয়াট্রিক্স এর যে সকল বই আছে এগুলোতে হুপিং কাপ ডিপথেরিয়া এগুলো বাদ দিছি, মানে এগুলো এখন আর খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, পড়ে না। তো তারপর আমরা একটু জানবো যে ডিপথেরিয়াটা কি, কারণ কি। এগুলো হচ্ছে ওই যে আমাদের পেন্টাভ্যালেন্ট এখন ভ্যাকসিন দেয় না, দেখবেন যে পেন্টা দিয়ে দেখবেন, ওই ইপিআই শিডিউলেই দেখবেন পেন্টা 1 পেন্টা 2, এই পেন্টাতে 5টা ভ্যাকসিন একসাথে থাকে। মানে এটা সুবিধা করছে কি যে একটা একটা করে 5টা জিনিস 5বার ফোরাইলে কি হবে, বাচ্চার সমস্যা হবে না, লাগবে, খারাপ লাগবে, এই জন্য ওরা কি করছে 5টা ভ্যাকসিনকে এক জায়গায় করে দিছে। এখানে আছে ডিপিটি, আছে ডিপিটি মানে ডিপথেরিয়া, তারপর হচ্ছে পার্টুসিস, পার্টুসিস মানে যে আমরা হুপিং কাপ যেটা, আর হচ্ছে টিটেনাস, এই তিনটা একসাথে থাকবে, সাথে আরো দুইটা থাকবে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা থাকবে, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি মনে হয়, ঠিক আছে, হেপাটাইটিস বি। এই 5টাকে একসাথে পেন্টা বলে। তাহলে এই ভ্যাকসিন গুলো আবিষ্কার হওয়ার পর থেকে ডিপথেরিয়া বলেন, হুপিং কাপ বলেন, এগুলো এখন আর নাই, মানে এইসব রোগী পাওয়া যায় না বলতে গেলে। তাহলে ডিপথেরিয়াটা আমরা একটু শুধু জানি যে কি দিয়ে হয় বা কি রকম হয়। তাহলে ডিপথেরিয়া হচ্ছে পজিটিভ এজেন্টটা হলো ব্যাকটেরিয়াম ডিপথেরি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হয়। হ্যাঁ, এটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। স্যার কর্নিব্যাকটেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। আচ্ছা পোলিওর মধ্যে, পোলিওতে একটা জিনিস বলি নাই যে সাধারণত এমনও হইতে পারে যে 7 বছর বা 10 বছর পরেও, মনে করেন আগে হয়েছিল 10 বছর আগে পোলিও হয়েছিল, তারপরেও সে প্যারালাইসিস নিয়ে আসতে পারে এই পোলিওর কারণেই, কারণ এটা অনেক দিন পরে অনেক সময় হয়। এখানে যেটা হয়, এটা আমাদের শরীরে ঢোকে হচ্ছে ড্রপলেট দিয়ে, মানে নাক বাতাসের সাথে আর কি, একজনের শরীর থেকে আরেকজন, এবং এটা শ্বাসে, ঠিক আছে। এখানেও একই কথা মিজলসের মতো, যে রোগী যদি কনফার্ম হয় তাহলে এটাকে আইসোলেশন করতে হবে। আইসোলেশন মানে কি, আলাদা করে রাখতে হবে, ঠিক আছে। স্যার ডিপথেরিয়া এটা কি আলাদা নাকি ওটার সাথে? না অ্যাকচুয়ালি সাইন্টিফিক নেম। আর এটা ডিপথেরিয়া রোগটার নাম। না, স্যার ওইটা। আচ্ছা এটা পুরাটা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া পুরাটা ব্যাকটেরিয়ার নাম। হ্যাঁ, তাহলে কি করে সাইন সিমটম গুলো আমরা একটু জানি। একটু হচ্ছে যে এটা গলার মধ্যে যায়, যাওয়ার পরে আমাদের গলার মধ্যে যে ইয়াগুলো আছে, রক্তনালিকা, মিউকাস মেমব্রেন, এগুলোকে অ্যাটাক করার পর, ভাইরাস। হ্যাঁ এটা না, ব্যাকটেরিয়াটা সরাসরি আক্রমণ করে, এখানে ব্যাকটেরিয়া টক্সিন তৈরি করে আর কি, এক ধরনের টক্সিন তৈরি করে, টক্সিন মানে ডিপথেরিয়া টক্সিন। এই টক্সিন গুলা গিয়ে ওই কাজ করে, তখন কি হয় আমাদের গলার ভিতরে এবং টনসিল আছে না ভিতরে, টনসিলের উপরে একটা সাদা বর্ণের মানে গ্রে কালার, গ্রে মানে কি ধূসর কালারের একটা পর্দার মতো তৈরি হয়, পর্দা পড়ে আর কি গলাটা। তারপরে হচ্ছে আপনার কি বলে টনসিলের উপরে একটা মেমব্রেন পড়ে, ঠিক আছে। গ্রে কালার, গ্রে হোয়াইট বলে, গ্রে হোয়াইট মেমব্রেন।
কোথায়? থ্রোট, থ্রোট মানে গলা, গলার ভিতরে থ্রোট এন্ড টনসিল, এগুলোর উপরে আমরা মুখ হা করলে দেখা যাবে, মুখ হা করে দেখতে হবে লাইট দিয়ে। তারপরে কি হবে, আমার এখানে যেটা নিয়ে আসতে পারে 1 নাম্বার হলো, তারপর হচ্ছে নেক গ্ল্যান্ড, নেকের যে টনস মানে ইয়াগুলো আছে, লিম নোড বা গ্ল্যান্ড গুলো আছে, নেক গ্ল্যান্ড এনলার্জমেন্ট হবে, হ্যাঁ। তারপরে বাকি যে ইয়াগুলা থাকবে, কাফ থাকবে। তারপরে হর্সনেস অফ ভয়েস, হর্সনেস অফ ভয়েস কেন? ওই যে গলা ফুলে গেছে, যে ওইখানে ভোকাল কর্ডটা ঠিকমতো, হর্সনেস বলতে কি ঘোড়ার আওয়াজের মতো হবে? হ্যাঁ হ্যাঁ, মানে একটু ইয়া হয়ে যাবে, কেমন শাঁসা করবে আর কি কথা বলার সময়, হর্সনেস অফ ভয়েস। তারপরে সোর থ্রোট মানে গলা ব্যথা। নেক গ্ল্যান্ড, আচ্ছা এটা কাশি থাকবে, হর্সনেস অফ ভয়েস মানে ভয়েস চেঞ্জ হয়ে যাবে, সোর থ্রোট থ্রোট এবং টনসিল। আর সোর থ্রোট হবে, গলা ব্যথা থাকবে, ফিভার থাকবে, ফিভার। ঠিক আছে, এই জিনিসগুলা নিয়ে আসবে, এই মোটামুটি এগুলি। হ্যাঁ, এই যে নেক মানে কি, গলা, গলার যে এগুলো লিম্ফ নোড গুলো আছে, গ্রন্থি গুলো আছে, এগুলো ফুলে ফুলে যাবে, হ্যাঁ ভিতরে। আর তবে ডায়াগনস্টিক হচ্ছে ওইটা গ্রে হোয়াইট মেমব্রেন, এবং ওইটা তুললে রক্ত বের হবে। অলরেডি একটা আলাদা একটা আবরণ তৈরি করা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবরণ তৈরি হয়ে যাবে একটা। ওটা তুলবে বলতে যে কোনো কিছু দিয়ে, মনে করেন আপনি একটু তুলতে গেলেন ইয়া দিয়ে, কিছু দিয়ে, মনে করেন কটন বার দিয়ে বা ইয়া দিয়ে, তখন ব্লিডিং হবে। হর্সনেস অফ ভয়েস, সোর থ্রোট মানে গলা ব্যথা বা গলা ফুলে যাওয়া, যেটা ফিভার। এই স্যার এই যে এখন ক্লাইমেট চেঞ্জের কারণে স্যার যে রোগগুলো স্যার অনেক ইরাডিকেট হয়ে গেছে, এই রোগগুলো কি আবার নতুন করে আসতে পারে, মডিফাইড হয়ে আসছে, সেই ধরনের কোনো কেস আছে? না এরকম এখন এগুলা হচ্ছে না, মানে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া তো এরকম মিউটেশন হয় না খুব একটা, ভাইরাস গুলো হয়, যেমন করোনা ভাইরাসের এ পর্যন্ত অনেকবার মিউটেশন করছে সে, বিজ্ঞানীরা। এই আসার পরে স্যার আবার WHO কে জানাইতে হবে, মানে এটার প্রসিজারটা কি স্যার? প্রসিজার হচ্ছে যেমন পোলিও রোগ যদি একটা আপনি পান, এটা অবশ্যই জানাইতে হবে, মানে যথাযথ জায়গায়, যেমন আমাদের মহাখালী, ঢাকা মহাখালীতে পোলিও হসপিটাল, ওখানে জানাইতে হবে, তারা ওইটা থেকে ব্যবস্থা নিবে আর কি। মানে আপনাদের হসপিটালে তো আগে কর্তৃপক্ষকে বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে এই যে পোলিও রোগ, এই রোগগুলা হচ্ছে যেগুলা মানে প্যান্ডেমিক ছিল আগে এক সময়, এগুলো একটা পাওয়া গেলেই সতর্ক হয়ে যাবে তখন, কারণ এটা ছড়ায় তাড়াতাড়ি। হ্যাঁ ছোঁয়াচে বলতে পানিবাহিত আর কি, ফিকো ওরাল বলছি না, ফিকো ওরাল রুট, তাহলে এখন ও পায়খানার মাধ্যমে পানির মাধ্যমে ছড়াবে আর কি, কলেরার মতো করে। কলেরা এক এলাকায় হলে কি হয়, পুরো এলাকা ছড়িয়ে যায় পানির মাধ্যমে। এখন যদি সেটা পাওয়া গেলে তো এটাকে তো আবার মনে হয় এটার মানে জিনোম সিকোয়েন্সিং করে দেখতে হবে, যেটা আগে। হ্যাঁ হ্যাঁ, এগুলো করবে অবশ্যই এখন, এই জন্যই তো এগুলা ইয়া করা আছে, যে হলেই জানাতে হবে কর্তৃপক্ষ। কিছু রোগ আছে যেগুলা মানে আমাদের ফরেনসিক মেডিসিন একটা সাবজেক্ট আছে, সেখানে কিছু জিনিস আছে যে রোগীর এই জিনিসগুলা মানে প্রকাশ করা যাবে না, আবার কিছু আছে যে এই জিনিসগুলো অবশ্যই প্রকাশ করতে হবে। যেমন ধরেন আপনি পরীক্ষা করে একজনের এইডস পাওয়া গেল, এখন সে বিয়ে করতে যাবে, তাহলে আপনাকে অবশ্যই কনে পক্ষকে জানাইতে হবে বা বর পক্ষকে যে ওর এইডস আছে, এটা জানাইতে হবে। এটা পেশেন্টের পার্সোনালিটি বা তার ইয়া দেখা যাবে না, কারণ এটা পুরো একটা ইয়ার ব্যাপার। এই ধরনের কিছু ডিজিজ আছে, যেমন ধরেন একজন ড্রাইভার, তার চোখ দেখা গেল যে তার চোখের সমস্যা আছে, বা আপনি কি বলে এটাকে, কালার ব্লাইন্ডনেস আছে। তো কালার ব্লাইন্ডনেস আছে, এখন আমি তাকে যদি সে একটা সার্টিফিকেট নিতে যাবে, ড্রাইভিং সার্টিফিকেট, এখন এই ক্ষেত্রে কর্তৃপক্ষকে জানাতে হবে যে তার কালার ব্লাইন্ডনেস আছে। কারণ কি হবে, সে ওই লাল বাতি জ্বললে সবুজ বাতি দেখবে, তখন কি করবে, লাল বাতি মানে তো গাড়ি দাঁড়াইতে বলছে, সে চলে যাবে অ্যাক্সিডেন্ট করে। তাহলে এই জিনিসগুলাকে কিছু জিনিস আছে জানাইতে হয়।
আচ্ছা ডিপথেরিয়া সম্পর্কে আমরা ইনকাম এগুলো আসলে বেশি পড়ার দরকার নেই, এমনি পরীক্ষায় একটু আসলে লিখবেন আর কি। তাহলে পজিটিভ এজেন্ট বললাম, সায়েন্স সিমটা বললাম, আর এটা প্রিভেনশন আমরা করব হচ্ছে ওই যে পেনটা 1 হ্যাঁ পেন্টা 1 2 এগুলো ভাগ আছে আর কি। এটা হচ্ছে আমরা ওই ভ্যাকসিন পেন্টা ভ্যালেন্ট ভ্যাকসিন, ভ্যাকসিন ভ্যাকসিন দিয়ে প্রিভেনশন করব। আর এমনিতে যদি আসে, হ্যাঁ এমনিতে ধরো আমরা ধরলাম যে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা গলার ব্যথার রোগীর যেরকম ভাবে ট্রিটমেন্ট করি কাশির রোগী ওইভাবে ট্রিটমেন্ট করব, অ্যান্টিবায়োটিক দিব, তারপরে কাশির জন্য যা দরকার সিরাপ এগুলো দেব, বাকি বাকি অন্য কিছু দরকার নেই। দাঁড়াই তো আছি। ফয়সাল তুমি যে সামনের বেঞ্চে বসে এরকম করো, দেখতে পাও না কি? তুমি চশমা নাও, চশমা নাও। হ্যাঁ না না ডাক্তার দেখে চশমা নাও। চোখ ঠিক আছে, কি রাখাটা চোখ তো ঠিকই আছে, আমরা দেখছি চোখের পাওয়ার কমে গেছে আর কি। আপনি আসার পর থেকে সে আবার রেগুলার হচ্ছে, মাঝখানে একদিন রেগুলার হচ্ছে, আসে না না আইসা 10 মিনিট হাসপাতালে চলে যায়। ও মা, না আমার একটা কোর্স আছে এজন্য আরো কোর্স আছে, ওটা আবার কিসের? কম্পিউটার। আরে ভাই ভাই আমার কম্পিউটার আমাকে শিখিয়ে তো, আমি কম্পিউটার পারি না তো কিছু। আচ্ছা একমাত্র ব্যক্তি না স্যার আপনারা ফোন করে? হ্যাঁ হ্যাঁ একমাত্র একমাত্র ব্যক্তি। আচ্ছা হুপিং কাপ টাপ এগুলো আসলে এখন পাওয়া যায় না। দরকার নেই। তারপরে একটু খালি পড়ি আমরা। এটা পজিটিভ এজেন্ট কি দিয়ে হয়? মানে এগুলো আপনার নৈবেদ্যিকে আসতে পারে, বুঝছেন পরীক্ষায়, সেই জন্য লিখে দিচ্ছি। পজিটিভ এজেন্ট হচ্ছে বর্ডেটেলা, এটা হচ্ছে পার্টোসিস আর কি, এই ব্যাকটেরিয়া। এখানে খুবই সিভিয়ার পরিমাণে কাশি হয়, এমনকি এমনও হয়েছে যে কাশতে কাশতে বুকের হাড় পর্যন্ত ভেঙে গেছে, মানে এত বেশি সিভিয়ার কাশি হয় এখানে। এবং কাশির পরে রোগী শ্বাস নেয় অনেক কষ্টে, মানে একটা শব্দ হয় আর কি, ওই শব্দটাকে হুপ বলে, হুপ, সেখান থেকে হুপিং কাপ নামটা আসছে। তো এই ব্যাকটেরিয়া দিয়ে হয়, বর্ডেটেলা পার্টোসিস দিয়ে হয়। এবং এটা প্রিভেনশন আমরা কিভাবে করি? ওই যে ডিপিটি বললাম না, পেন্টাভ্যালেন্টের একটা অংশ কি ডিপিটি, তো ডিপিটি তে ডিপথেরিয়া, পিতে হচ্ছে পার্টোসিস, এই পার্টোসিসের বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়া হয় হুপিং কাপ। এই জন্য এগুলা এখন আসলে হয় না। এইটা ওই ডিপথেরিয়ার মতোই সাইন সিম্পটম নিয়ে আসবে, তবে এখানে কাশিটা অনেক বেশি থাকে, কাশিটা খুব বেশি থাকে, এই সমস্যা হয় অনেক সময়, যেটা বললাম যে নাই নাই এগুলো নাই, এখন পাওয়া যায় না। স্যার কতদিন পর্যন্ত না পেলে এটাকে আপনারা ইয়া করেন, এটা ডিফেক্ট বল ঘোষণা করেন? এটা আসলে হু কিভাবে যে করে, তো এটা হয় করে। হ্যাঁ হু থেকে বলতে দেশ, যে কোনো দেশ থেকে রিপোর্ট দেওয়া হয় হু প্রতিনিধিদেরকে, ওরা মনে করেন দেখা গেল যে টানা 1 বছর পাইলো না বা 2 বছর পাইলো না, তখন তারা আস্তে আস্তে জিনিসটাকে ইয়া করে আর কি। প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে রিপোর্ট আসতে হবে, উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে রিপোর্ট, এবং উপজেলা হেলথ কমপ্লেক্স যে পাঠাবে হচ্ছে ইউনিয়ন যে ইয়া আছে, ওরা ওইখান থেকে, মানে এটা বিশাল ইয়া হয়ে তারপরে আসে। হ্যাঁ সবচেয়ে এখন বেশি স্যার নিউমোনিয়া না? এখন নিউমোনিয়া বেশি হচ্ছে আর কি, বাচ্চাদের নিউমোনিয়াটা বেশি। নিউমোনিয়া হওয়ার কারণ হচ্ছে যে কোনটা, না নিউমোনিয়া তো ব্যাকটেরিয়া দিয়ে হয়, ব্যাকটেরিয়া তো ভ্যাকসিন নাই, অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিবায়োটিক গুলো আমাদের এমন পরিমাণে রেজিস্ট্যান্ট হয়ে গেছে যে মানে নিউমোনিয়ার জন্য আর কি ইয়া হয়ে গেছে। আমি একটা পড়ছিলাম যে আর্টিকেল, ওখানে লেখছে যে মানে ভ্যাকসিনটা যদি একবার যদি অ্যান্টিবায়োটিকটা যদি একবার রেজিস্ট্যান্ট হয়ে যায়, মানে আমার রেজিস্ট্যান্ট হয়ে গেছে, আমার নিঃশ্বাসের মাধ্যমে আরেকজনের রেজিস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ হবে তো, এটা এমন না যে আপনি মনে করলেন যে আমি কম খাইলাম আমার রেজিস্ট্যান্ট হবে, ওর কি, এটা এমন না তো। এই ব্যাকটেরিয়াটাই
এরা আবার কি করে, ব্যাকটেরিয়ারা আবার নিজেদের জিনটা আরেকজনের কাছে ট্রান্সফার করে। কথা বুঝতে পারছেন? তো ওই ব্যাকটেরিয়া আরেকজনকে গিয়ে ইয়া করে এরকম। তাহলে একজন যদি শুধু বললো যে আমার হলে সমস্যা কি, এরকম না, একজন ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তিতে যায়। তারপরে হচ্ছে এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, ধরেন এই গরু মহিষকে দিচ্ছে না ইনজেকশন এখন অ্যান্টিবায়োটিক, তো এই যে অ্যান্টিবায়োটিকটা তাকে দেওয়া হলো ওই গরুর দুধের সাথে, এটা সিক্রেট হলো, এটা আমি খাইলাম, ঠিক আছে না, বা এইটা খাওয়ার পরে দেখা গেল যে ওই স্বল্প পরিমাণে আসলো দুধের সাথে, ওইটা আমার অ্যাডিকুয়েট ডোজ হইলো না, এবং ওই ব্যাকটেরিয়াটা আমার শরীরে রেজিস্ট্যান্ট হয়ে গেল। মানে এইভাবেও এখন অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে অ্যান্টিবায়োটিকের কিছু রেজিস্ট্যান্ট মানে ড্রাগ কিন্তু রেজিস্ট্যান্ট হয় না, রেজিস্ট্যান্ট হয় ব্যাকটেরিয়া। মানে ওই ব্যাকটেরিয়াটার একটা ক্ষমতা জন্মায় ওই ওষুধটাকে বাধা দেওয়ার মতো। বুঝতে পারছেন? যে আমরা বলছিলাম না যে সেল মেমব্রেনে গিয়ে অ্যান্টিবায়োটিক কাজ করে, ও কি করবে, সেল মেমব্রেনের স্ট্রাকচারই চেঞ্জ করে ফেলবে। আপনি যেই স্ট্রাকচারের উপর কাজ করার জন্য অ্যান্টিবায়োটিকটা তৈরি করছেন, ওটা তো আর ওই স্ট্রাকচারে, হ্যাঁ ওই স্ট্রাকচার, নতুন স্ট্রাকচারে গিয়ে তো কাজ করবে না, তো এটা রেজিস্ট্যান্ট। তারপরে দেখেন যে কিছু ফুডা দিয়ে ঢোকে সেল মেমব্রেনে, ফুডাও বন্ধ করে দিয়ে বসে থাকবে। তারপরে হচ্ছে ডিএনএ তে গিয়ে যেগুলো কাজ করে, ডিএনএ তে ও মিউটেশন করবে, জিন মিউটেশন করলে আপনি ওই ডিএনএ তে আর কাজ করবেন। এইরকম ওরা অনেক শক্তিশালী। ব্যাকটেরিয়ার কত ক্ষমতা, মানে যখন একটা প্রি অ্যান্টিবায়োটিক এরা ছিল, প্রি অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিবায়োটিকের আগের যুগ ছিল একটা, তখন মানুষ মারাই যাইতো খালি অ্যান্টিবায়োটিকের। এখন অ্যান্টিবায়োটিক এরা চলতেছে, তবে শেষের দিকে পোস্ট অ্যান্টিবায়োটিক এরা আসতেছে, কারণ সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এরপরেও ওই প্রি অ্যান্টিবায়োটিক এরার মতো হয়ে যাবে। পরে এই যে সলিউশন এখন সেটা এখন পর্যন্ত কোনো সলিউশন নেই। এখন বলতেছে যারা ড্রাগস ইয়া করে, বলতেছে যে ওই আবার প্রি অ্যান্টিবায়োটিক এরার মতো হবে আর কি। আগে যেরকম মানুষ ধুমধুম করে মরতো, এরকম আবার, কারণ অ্যান্টিবায়োটিক তো আর কত তৈরি করবে, সবগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তবে এটার জন্য সচেতন হওয়া দরকার, সচেতনতা আমাদের নাই। এক নাম্বার হচ্ছে যে রেজিস্ট্যান্স ভাঙার কোনো ইয়ে নাই, নতুন ইয়ে আবিষ্কার করতে হবে আর কি, নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে হবে ইয়া, এইটাই, এর ছাড়া উপায় নেই। কারণ ব্যাকটেরিয়া আপনি কি করবেন, ব্যাকটেরিয়াও তো নিজে চেঞ্জ করতেছে। ব্যাকটেরিয়া এই ধরনের গবেষণাগুলোতে স্যার আপনারা জড়িত হন না বা প্রফেসররা জড়িত হয় না এই গবেষণাগুলোতে? এগুলাতে হচ্ছে আপনার এগুলা হচ্ছে ফার্মা, যারা হচ্ছে আপনার ফার্মাসিস্ট, ডক্টররা তো আছে, হ্যাঁ মেইনলি ডাক্তার, আমাদের ফার্মাকোলজি সাবজেক্টের যারা প্রফেসর, ওনারাই এইগুলা বিষয় ডিল করে আর কি, অ্যান্টিবায়োটিক এরিয়াগুলা। এই যে নতুন সোর্স খোঁজা, এই যে হ্যাঁ ওরা গবেষণা করছে এগুলা, হ্যাঁ অ্যান্টিবায়োটিকগুলো আমাদের দেশে কেউ আবিষ্কার করছে? আমাদের দেশে কই এরকম কোনো নাম পাইনি আসলে, বাইরের দেশের ওরা। পেনিসিলিন একজন আবিষ্কার করছে, ওই পেনিসিলিন থেকেই তো এখনো চলতেছে। মানে করেন পেনিসিলিনের সাথে ধরেন একটা রিং চেঞ্জ করে দেয়, হ্যাঁ একটা ইয়া করে, ওইভাবে চলতেছে আর কি। ওই গলার নদীতে একটা নিঃশ্বাসিত আওয়াজ হয়, মাঝে মাঝে একটু কাশি হয়, কন্টিনিউ না, এটা আসলে মানে আমরা আসলে কোথাও পড়ছিলাম বা এখনো পড়ছি কিনা, উইস মানে গলা নিঃশ্বাসের সময় হালকা সাউন্ড হয় গলা, এটা উইজ আর কি। এটা যে কোনো মানে গলার মধ্যে, রাস্তার মধ্যে কোনো যদি বাধা থাকে তাহলে কি হয়, মনে করেন আপনি একটা রাস্তা, হ্যাঁ একটা পলিথিন ঝুলে আছে, এখন বাতাস যাওয়ার সময় ও কি করে ইয়া করে, তখন সাউন্ড হয় আর কি। এটা আর এয়ারওয়ে ক্লিয়ার না থাকার একটা সাইন আর কি, মানে আমার রেসপিরেটরি ট্র্যাকটা ক্লিয়ার না। হ্যাঁ এখন এটা অ্যাসমাতে হইতে পারে, অ্যাসমাতে অনেক সময় বেশি সিক্রেশন হয় এইটা। আচ্ছা মিউকাস থাকলে বা কফ থাকলে হতে পারে, হ্যাঁ মিউকাস থেকে রক্ত বের কফের কারণে মেইনলি। অ্যাসমা রোগীদের তো এটা থাকবে, উইজ থাকে আর কি। হ্যাঁ হুইস না আমি যেটা বলছিলাম কখনো